আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। ন্যাটো ইস্যুতে ইউরোপীয় কূটনীতিকদের পেন্টাগনের কঠোর বার্তা। তারপর জানিয়ে দিব সিরিয়াকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিল আরও এক দেশ। এরপর জানিয়ে দিব তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে সংঘাত এড়াতে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। আরও জানিয়ে দিব ভারতের সবচেয়ে বড় পারমাণু স্থাপনা বানাচ্ছে রাশিয়া। এবং সর্বশেষ শিরোনাম, সিরিয়াকে সুখবর দিল কানাডা। ন্যাটো ইস্যুতে ইউরোপীয় কূটনীতিকদের পেন্টাগনের কঠোর বার্তা। যুক্তরাষ্ট্র ২০২৭ সালের মধ্যেই ইউরোপকে ন্যাটোর প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার মূল দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছে। ওয়াশিংটনে এক বৈঠকে পেন্টাগন কর্মকর্তারা ইউরোপীয় কূটনীতিকদের এই কঠোর বার্তা দিয়েছেন বলে বিষয়টির সঙ্গে সম্পৃক্ত 5টি সূত্র জানিয়েছে। তাদের মতে এই সময়সীমা অনেক ইউরোপীয় দেশের কাছে অবাস্তব মনে হয়েছে। বৈঠকে উপস্থিত এক মার্কিন কর্মকর্তা ও অন্যান্য সূত্র জানায়, ন্যাটোর নীতি নির্ধারণে যুক্ত পেন্টাগনের কর্মকর্তারা ইউরোপ এখনও পর্যাপ্ত অগ্রগতি দেখাতে পারেনি, বিশেষত রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রা আগ্রাসনের পর বাড়তি সামরিক সক্ষমতা গড়ে তোলার ক্ষেত্রে। পেন্টাগন কর্মকর্তারা স্পষ্ট করে বলেন, ইউরোপ ২০২৭ সালের মধ্যে পর্যাপ্ত সক্ষমতা অর্জন করতে না পারলে যুক্তরাষ্ট্র ন্যাটোর কিছু প্রতিরক্ষা সমন্বয় কাঠামো থেকে নিজেদের অংশগ্রহণ কমাতে বা প্রত্যাহার করতে পারে। মার্কিন কংগ্রেসের কিছু সদস্য এবার তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ন্যাটোর কনভেনশনের বা প্রচলিত প্রতিরক্ষা সক্ষমতার মধ্যে রয়েছে অপরমাণু সামরিক শক্তি, সেনা মোতায়েন, অস্ত্র, গোয়েন্দা তথ্য সংগ্রহ সহ বিস্তৃত ব্যবস্থা। তবে যুক্তরাষ্ট্র কিভাবে ইউরোপে অগ্রগতি মূল্যায়ন করবে সে বিষয়ে স্পষ্ট কোনো ব্যাখ্যা দেয়নি। সূত্রের তথ্য অনুযায়ী ২০২৭ সালের সময়সীমা ট্রাম্প প্রশাসনের আনুষ্ঠানিক অবস্থানকে না কিংবা পেন্টাগনের কিছু কর্মকর্তার মতামত এ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইউরোপীয় দেশগুলো মনে করে যুক্তরাষ্ট্রের কিছু নির্দিষ্ট সক্ষমতা, বিশেষত উন্নত গোয়েন্দা ও নজরদারি প্রযুক্তি স্বল্প সময় প্রতিস্থাপন করা তাদের পক্ষে সম্ভব নয়। ইউরোপীয় কর্মকর্তারা আরও বলেন, সামরিক সরঞ্জাম উৎপাদন ব্যাকলগ, যুক্তরাষ্ট্র নির্ভর অস্ত্র সরবরাহ এবং দীর্ঘ ডেলিভারি সময়সীমা ২০২৭ সালের লক্ষ্য অর্জনকে আরও কঠিন করে তুলেছে। অনেক মার্কিন সামরিক নজ প্রযুক্তি অর্ডার করলেও বছরের পর বছর অপেক্ষা করতে হয়। সিরিয়াকে সন্ত্রাসবাদের তালিকা থেকে বাদ দিল আরও এক দেশ। কানাডা ঘোষণা করেছে যে তারা সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম সরিয়ে দিয়েছে। শুক্রবার ৫ ডিসেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার অন্তর্বর্তী সরকার দেশে স্থিতিশীলতা পুনর্গঠনে কাজ করছে, যা যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মিত্র দেশের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়া আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে কার্যক্রমে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিত আনন্দ বলেন, সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে আমরা স্বাগত জানাই। অন্তর্ভুক্তিমূলক, স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার লড়াইয়ে আমরা সিরিয়ার জনগণের পাশে আছি। উল্লেখ্য, বাশার আল আসাদের ক্ষমতায় থাকাকালীন ২০১২ সালে সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকাভুক্ত করা হয়েছিল। বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল সিরিয়ায় সফর করেছে। তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে সংঘাত এড়াতে সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা ট্রাম্পের। তাইওয়ান ও দক্ষিণ চীন সাগরকে ঘিরে চীনের সঙ্গে সম্ভাব্য সংঘাত এড়াতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সামরিক সক্ষমতা আরও জোরদারের পরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার প্রকাশিত তার প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে এই তথ্য জানানো হয়েছে। বিশ্ব রাজনীতির অন্যতম সংবেদনশীল ইস্যু তাইওয়ান। কৌশলপত্রে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো স্পষ্টভাবে বলেছে, সামরিক প্রাধান্য বজায় রেখে তাইওয়ানকে কেন্দ্র করে সৃষ্ট হতে পারে এমন যে কোনো সম্ভাব্য সংঘাত এড়ানোই যুক্তরাষ্ট্রের প্রধান অগ্রাধিকার। কৌশলপত্র প্রকাশের সময়টিও গুরুত্বপূর্ণ। এর ঠিক আগেই পূর্ব এশিয়ার জলসীমায় নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক শক্তির প্রদর্শন করেছে চীন। বিশ্লেষকদের মতে এই প্রদর্শনের লক্ষ্য মূলত গণতান্ত্রিক তাইওয়ান ও নিরাপত্তা জোট জাপানের উপর চাপ বাড়ানো। চীন তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগের বিষয়টি কখনও অস্বীকার করেনি। পাশাপাশি দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো এলাকা নিজেদের দাবি করে দেশটি। এর জেরে ছোট ছোট প্রতিবেশী দেশের সঙ্গে চীনের বিরোধ বহুদিনের। ওয়াশিংটনের সঙ্গে তাইওয়ানের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই, তবে যুক্তরাষ্ট্রই দ্বীপটির সবচেয়ে বড় আন্তর্জাতিক সমর্থক ও অস্ত্র সরবরাহকারী। মার্কিন আইনে রয়েছে তাইওয়ানের আত্মরক্ষায় সহায়তা দেওয়া যুক্তরাষ্ট্রের বাধ্যবাধকতা। এই কারণে বহু বছর ধরে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক উত্তপ্ত। ট্রাম্পের আগের মেয়াদে ২০১৭ সালের জাতীয় নিরাপত্তা কৌশলপত্রে মাত্র এক বাক্যে ৩ বার তাইওয়ানের উল্লেখ ছিল, কিন্তু নতুন কৌশলপত্রে ৩টি অনুচ্ছেদ জুড়ে ৮ বার তাইওয়ান প্রসঙ্গ এসেছে। নথিতে উল্লেখ করা হয়েছে, জাপান থেকে দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত দ্বীপমালা জুড়ে যুক্তরাষ্ট্র নতুন সামরিক সক্ষমতা তৈরি করবে। এর লক্ষ্য যে কোনো আগ্রাসন ঠেকানো। তবে যুক্তরাষ্ট্র একা সবকিছু করতে পারবে না। মিত্রদের এগিয়ে আসা, ব্যয় বাড়ানো এবং যৌথ প্রতিরক্ষা ব্যবস্থায় বড় ভূমিকা নেওয়া জরুরি। তাইওয়ান নিয়ে উত্তেজনা বাড়লে ট্রাম্প কিভাবে প্রতিক্রিয়া জানাবেন সে বিষয়ে এখনও কিছু বলেননি তিনি। তবে তার পূর্বসূরি জো বাইডেন বহুবার বলেছিলেন, চীন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে রক্ষা করবে। ট্রাম্প আগামী এপ্রিল মাসে বেইজিং সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। দুই দেশের নেতার এই বৈঠকে বাণিজ্যিক উত্তেজনা কমানোই হবে মূল আলোচ্য বিষয়। এই কারণে টোকিও থেকে মানিলা পর্যন্ত অনেকে আশঙ্কা করছেন, চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করতে গিয়ে যুক্তরাষ্ট্র তাইওয়ান ও আঞ্চলিক মিত্রদের প্রতি সমর্থন কমিয়ে দিতে পারে। গত মাসে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি সংসদে জানান, তাইওয়ানে চীনের আহ্বান জাপানের নিরাপত্তাকে হুমকির মুখে ফেললে জাপান সামরিক প্রতিক্রিয়া জানাবে।
এমন মন্তব্যে বেইজিং তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। চীন যুক্তরাষ্ট্র তাইওয়ান উত্তেজনার এমন প্রেক্ষাপটে ট্রাম্প প্রশাসনের নতুন নিরাপত্তা কৌশলপত্রকে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূ-রাজনীতিতে বড় সংকেত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ভারতের সবচেয়ে বড় পরমাণু স্থাপনা বানাচ্ছে রাশিয়া। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুন্ডনকুলম প্রকল্পের পূর্ণ সক্ষমতা নিশ্চিত করতে রাশিয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, আমরা ভারতের সবচেয়ে বড় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র কুন্ডনকুলম নির্মাণে একটি মাইলফলক প্রকল্প বাস্তবায়ন করছি। 6টি রিঅ্যাক্টরের মধ্যে 2টি ইতোমধ্যে জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে এবং বাকি 4টি নির্মাণ কাজ চলছে। এই বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলে ভারতের জ্বালানি চাহিদা পূরণে এটি বিশাল অবদান রাখবে। নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান পুতিন। এর আগে 2 দিনের সফরে ভারতে যান পুতিন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে ভারত ও রাশিয়ার মধ্যে বাণিজ্য, প্রতিরক্ষা ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শুক্রবার রাতে ভারত ত্যাগ করেন তিনি। 2024 সালে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী 3য় ও 4র্থ রিঅ্যাক্টরের পুরো কার্যকাল জুড়েই জ্বালানি সরবরাহ করবে রাশিয়া, যার জন্য 7টি ফ্লাইটের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে স্মল মডিউলার রিঅ্যাক্টর, ভাসমান বিদ্যুৎ কেন্দ্র এবং চিকিৎসা কৃষিখাতে পারমাণবিক প্রযুক্তি ব্যবহারে 2 দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে পারে বলেও মত দেন পুতিন। উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ভারত ঘোষণা দেয় যে তারা 2070 সালের মধ্যে 100 গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে, যা বর্তমান সক্ষমতার তুলনায় প্রায় 10 গুণ বেশি। এই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে বড় প্রকল্পের পাশাপাশি ছোট আকারের চুল্লিগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে ভারত সরকার। সিরিয়াকে সুখবর দিল কানাডা। সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশটি। সেখানে স্থায়ী স্থিতিশীলতা আনতে সহযোগিতা করে যাচ্ছে তুরস্ক সহ ব্রিটিশ ও ইউরোপীয় কয়েকটি দেশ। নমনীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় কানাডার কাছ থেকে সুখবর পেয়েছে বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বাধীন সিরিয়া। বিবিসি ও আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কানাডা। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। শুধু তাই নয়, বাশার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামের নামও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধে হায়াত তাহরির আল শাম ছিল সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে বলেছে, এসব সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ। দেশের স্থিতিশীলতা বাড়াতে, অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গড়তে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সন্ত্রাস বিরোধী উদ্যোগে কাজ করতে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে কানাডা স্বাগত জানায়। প্রয়োজনে অন্যান্য সহযোগিতা করতেও কানাডা আগ্রহী। এদিকে সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় গত 1 বছরে 21টি সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশন। শুক্রবার 5 ডিসেম্বর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এসওএইচআর। এসওএইচআর জানায়, 2024 সালের 8 ডিসেম্বর বাশার আল আসাদের পতনের পর এসব অভিযান চালানো হয়। এতে মোট 29 জনকে টার্গেট করা হয়েছে, যাদের মধ্যে একজন বেসামরিক নাগরিকও ছিলেন। অভিযানগুলোতে ড্রোন হামলা ও বিমান হামলা ব্যবহার করা হতো। মূল লক্ষ্য ছিল আইএসআইএস, হুরাস আল দিন ও জয়েশ আল আকসার নেতা, সদস্য ও সহযোগীরা। দেইর ইজ্জোর, রাক্কা, ইদলিব, আলেপ্পো থেকে শুরু করে দামেস্কের গ্রামাঞ্চল পর্যন্ত এসব অভিযান বিস্তৃত ছিল। বেশিরভাগ টার্গেট ছিলেন সিনিয়র নেতা, সক্রিয় যোদ্ধা বা চরমপন্থী কার্যক্রমে জড়িত সন্দেহভাজন ব্যক্তি। এসওএইচআর জানিয়েছে, জিহাদিবাদী গোষ্ঠীগুলোর নেতৃত্ব ও লজিস্টিক্স দুর্বল করতেই গ্লোবাল কোয়ালিশনের এই সামরিক অভিযান অব্যাহত রয়েছে। প্রসঙ্গত, গত মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারাকে জানান, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা উঠিয়ে নেবে, তবে সিজার অ্যাক্ট বাতিল করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন, যা বছরের শেষ নাগাদ হতে পারে। ট্রাম্পের ওই সিদ্ধান্ত তুরস্ক, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ নতুন আশা খুঁজে পায়।